1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে নিতে অনড় সরকার, $60 কোটি সহায়তার প্রতিশ্রুতি দাতাদের। সাগরে নিম্নচাপের কারণে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, সমুদ্র বন্দরে 4 নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ। সাতক্ষীরায় 4 খুন, ক্রাইম পেট্রোল দেখেই চাপাতীয় পোশাকের ফরেনসিক টেস্ট, রাহানুরের দায় স্বীকার। সিন্ডিকেট করে বিনামূল্যের বই ছাপার কাজ নিয়েছে কিছু প্রতিষ্ঠান, কাজ না পেয়ে বিপাকে বেশিরভাগ ছাপাখানা। মার্কিন নির্বাচনের শেষ বিতর্কে মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন, আলোচনায় করোনা বর্ণবাদ ইস্যু। স্বাগত বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ এবং আমি সঞ্চারী মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর ও কক্সবাজার আশ্রয় শিবিরে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আন্তর্জাতিক দাতা সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, সার্বিক নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য $600 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর গত 3 বছরে এবারই প্রথম চাহিদার তুলনায় সবচেয়ে কম তহবিল সংগ্রহ হয়েছে রোহিঙ্গাদের মানবিক সহায়তায়। দাতা দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ সহায়তা না দেওয়ায় তৈরি হয়েছে এই ঘাটতি। এই অবস্থায় নতুন করে অনুদান সংগ্রহে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বৃহস্পতিবারের ভার্চুয়াল সম্মেলনে নতুন করে $600 মিলিয়ন দেবার প্রতিশ্রুতি আসে দাতাদের কাছ থেকে। এতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান সহ অন্য বক্তারা সংকটের টেকসই সমাধানে জোর দেন। বলেন, এই সংকট মিয়ানমারের সৃষ্টি, তাই তাদেরই এর সমাধান দিতে হবে। ঢাকার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আক্ষেপ করে বলেন, মানবিক সহায়তা নয়, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। এ প্রশ্নে ভূমিকা রাখতে জাতিসংঘ ব্যর্থ বলেও মত তার। ইউএন সিস্টেম রোহিঙ্গা বা মিয়ানমারকে যথেষ্ট চাপ প্রয়োগের জন্য যথেষ্ট কার্যক্রম করছে না বা করতে পারছে না, এটা আমরা মনে করি, সেটা আমরা তাদেরকে জানিয়েছি। এবং যেসব রাষ্ট্র মিয়ানমারের ভবিষ্যতের সাথে সম্পৃক্ত, সেসব রাষ্ট্রের কে উদ্দেশ্য করে আমরা আহ্বান করেছি যে তারা তাদের সম্পর্কের যে গভীরতা বা ক্ষমতা যেভাবেই বলি না কেন, সেটা যেন তারা ব্যবহার করেন মিয়ানমারকে বোঝাতে, অথবা প্রয়োজন হলে বাধ্য করতে এই রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাওয়ার বিষয়। ক্যাম্পে কাঁটা তারের বেড়া সহ ভাষান্তরে স্থানান্তরের দাতাদের আপত্তি থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে নেওয়ার সিদ্ধান্তের কথা আবারও জানিয়ে দেন প্রতিমন্ত্রী। বলেন, এই বিষয়ে কোনো আপোষে যাবে না ঢাকা। পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের সভেরেনিটি এবং সেফটি প্রশ্নে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জানেন যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে বা বেড়া দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থেই। ভাষান্তরে আমরা 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে যাব, আমাদের এই সিদ্ধান্তের বিষয়টি আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। রোহিঙ্গাদের জীবনমান নিশ্চিতে বাংলাদেশকে নিয়ে দাতারা যে ধরনের কর্মপরিকল্পনা নিচ্ছে, মিয়ানমারের জন্য একই পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, প্রত্যাবাসন ইস্যুতে চুক্তি হলেও মিয়ানমারের রাজনৈতিক সদ ইচ্ছার অভাবে সমস্যার সমাধান আসছে না। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামীকাল সকাল পর্যন্ত রাজধানীসহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সমুদ্র বন্দরগুলো 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারির সংকেত ও নৌ বন্দরগুলোয় 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত জারি রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে
উপকূলীয় জেলাসমূহে স্বাভাবিকের জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায় 279 মিলিমিটার। আবহাওয়ার আরও খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এর আগে আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছিল যে টানা 3 দিন বৃষ্টিপাত হবে, এই মুহূর্তে তারা আসলে কি বলছে বৃষ্টি নিয়ে? তাদের কি আবহাওয়ার সবশেষ খবর কি জানিয়েছে এবং মাছ ধরার ট্রলার এবং উপকূলীয় অঞ্চলের জন্য কি নির্দেশনা রয়েছে? দেখুন, এখনো কিন্তু আসলে গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরেই অবস্থান করছে এবং এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এবং আবহাওয়া অফিস থেকে আমাদেরকে আসলে যেটি জানানো হচ্ছে যে মংলা সমুদ্র বন্দর থেকে এই গভীর নিম্নচাপের 240 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 280 কিলোমিটার দূরে রয়েছে। এবং এই যে গভীর নিম্নচাপটি রয়েছে এটি আসলে লোকালয়ে প্রবেশ করবে আজকে বিকাল বা সন্ধ্যা নাগাদ, এবং লোকালয়ে যখন প্রবেশ করবে তখন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আসলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপনি জানেন যে অক্টোবর এবং নভেম্বর ঘূর্ণিঝড়ের একটি মৌসুম, এবং এই সময় কিন্তু আসলে ইতিহাসের অনেক বড় বড় ঘূর্ণিঝড়গুলো কিন্তু হয়েছে। আমাদের প্রশ্ন ছিল যে কোনো ধরনের কোনো ঘূর্ণিঝড়ের আসলে সম্ভাবনা আছে কিনা। আবহাওয়া অফিস কিন্তু বলছে যে এই যে গভীর নিম্নচাপটি রয়েছে এটি কিন্তু আসলে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে যখন এটি লোকালয়ে প্রবেশ করবে, এই কারণে কিন্তু আসলে সকল মাছ ধরার যে ট্রলার বা নৌকাগুলো আছে তাদেরকে কিন্তু আসলে নিরাপদ বা আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে যে কোনো সময় আসলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে এটি আসলে বলা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে গভীর নিম্নচাপ, এই গভীর নিম্নচাপের ফলে কিন্তু আসলে সারা দেশেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটি আসলে আজকে সারাদিন অব্যাহত থাকবে এবং এটি কখনো ভারী বর্ষণ বা কখনো অতি ভারী বর্ষণেও রূপ নেবে। এবং অতি ভারী বর্ষণ বলতে আপনার 90 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত কোথাও কোথাও হবে। এবং আমরা কিন্তু দেখছি যে এর মধ্যে কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হচ্ছে। তবে আমরা জানতে চেয়েছিলাম যে কোনো ধরনের কোনো পাহাড় ধসের সম্ভাবনা আছে কিনা। তবে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে যে এই যে বৃষ্টিপাতটি হচ্ছে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আসলে পাহাড় ধসের কোনো সম্ভাবনা নেই। তবে এখন যে ফসলগুলো আছে সেই ফসলের ব্যাপক ক্ষতির কিন্তু আশঙ্কা করছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আবহাওয়া অফিস আমাদেরকে আসলে যেমনটি জানাচ্ছে যে এই বৃষ্টিপাতটি আজকে সারাদিন অব্যাহত থাকবে এবং আগামীকাল শনিবারের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতটি আসলে কমতে শুরু করবে এবং এর পরপরে কিন্তু গভীর যে নিম্নচাপটি সেই নিম্নচাপটি কেটে যাবে। তবে আবহাওয়া অফিস থেকে কিন্তু একটি পূর্বাভাস দিচ্ছে যে এবার গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও নভেম্বরের দিকে ঘূর্ণিঝড়ের কিন্তু একটি পূর্বাভাস কিন্তু আগাম পূর্বাভাস কিন্তু আবহাওয়া অফিস দিয়ে রাখছে। তো আমার কাছে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে এটি ছিল সর্বশেষ। আবহাওয়া অফিস থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। এই পর্যায়ে লক্ষ্মীপুরের পরিস্থিতি জানতে চাই, সেখান থেকে যোগ দিয়েছে সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, একটু জানতে চাই লক্ষ্মীপুরে এই বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে কি সার্বিক পরিস্থিতি এবং মেঘনা নদীতে ছোট ছোট ট্রলারগুলো, মাছ ধরা ট্রলারগুলো তারা যাচ্ছে কিনা? অনেকটা সময় দেখা যায় যে এই মাছ ধরা ট্রলারগুলো কিন্তু নির্দেশ অমান্য করেও নদীতে যায়, সেখানকার কি পরিস্থিতি? লক্ষ্মীপুরের টানা কিন্তু বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর শহরের যে পানখন্ড বাগবাড়ির জেবি রোড, এই জেবি রোডে কিন্তু আমরা যেটি দেখেছি হাঁটু পরিমাণে পানি হয়েছে এবং এর মধ্যে কিন্তু লক্ষ্মীপুর পৌরসভার যে ওয়ার্ডগুলো রয়েছে শমশারাবাদ, যে মিয়াগুতায় সড়ক, বাঞ্ছানগর এবং শাহপুর সহ যে বেশ কয়েকটি এলাকায় কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি লক্ষ্মীপুর, ভোলা এবং বরিশাল যে নৌরোড রয়েছে এই নৌরোডে বৈরী আবহাওয়া এবং লঘুচাপের কারণে গত রাত 1টার পর থেকে কিন্তু সকল ধরনের নৌযান চলাচল এবং ফেরি চলাচল বন্ধ
ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার বিআইডব্লিউটিসি যিনি সহকারী ব্যবস্থাপক রয়েছে মোহাম্মদ কায়সার, তিনি জানিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছোট যে নৌযান চলাচল রয়েছে এবং ফেরি রয়েছে সেগুলো বন্ধ থাকবে। এর বাইরে কিন্তু এখন আমাদের যে লক্ষ্মীপুরের যে রামগতি আলেকজান্ডার থেকে যে শামপুরের যে সাইকেল এলাকা রয়েছে কিন্তু এই 22 দিন মাছ ধরা বন্ধ রয়েছে। এরপরও কিন্তু অনেক জেলে কিন্তু তারা নদীতে গোপনে মাছ শিকার করতে যায়। কিন্তু এরপরও যে যেন তারা নৌকাতে না যেতে পারে সে ধরনের কথা বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে। কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার রামগতির যে আবহাওয়া অফিস, তারা বলছেন ইতিমধ্যে এই লঘুচাপের কারণে এই আমাদের লক্ষ্মীপুরের যে অঞ্চল রয়েছে উপকূলীয় এলাকা 5 থেকে 6 ফুটের জলোচ্ছ্বাস সেটি হতে পারে। এই কারণে তারা ছোট ধরনের যে নৌকাগুলো রয়েছে ট্রলারগুলো রয়েছে তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু আমরা এখানে কথা বলেছি স্থানীয় যে প্রশাসনের সাথে তারা জানিয়েছেন যে আসলে এই বৃষ্টি যে আসলে ছিল আমার কাছে যে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে আবহাওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছে সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, খুলনাতে নিম্নচাপের ফলে কি প্রভাব পড়ছে, বিশেষ করে মংলা সমুদ্র বন্দরে কি অবস্থা, পণ্য ওঠানামাতে কি ধরনের প্রভাব পড়েছে? নিম্নচাপের প্রভাবে খুলনা সহ দক্ষিণ অঞ্চলে যে প্রভাবটা পড়ছে গতকাল কিন্তু আসলে স্বাভাবিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা বন্দর, যেটা মোংলা বন্দর আসলে আমরা জানি যে নৌযান ধর্মঘটের কারণে এমনিতেই মালামাল ওঠানামা বন্ধ ছিল, যদিও গতকাল রাতে নৌযান ধর্মঘট পরে কিছুটা সময় কাজ হওয়ার শুরু হলেও পরবর্তীতে কিন্তু আসলে এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে। এছাড়া দক্ষিণ অঞ্চল আছে খুলনা সহ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চল যে নদীগুলো আছে সেই নদীতে কিছু নৌযান চলাচল ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্নভাবে নৌযান চলাচল করছে, তবে সেগুলো যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আসলে প্রশাসন ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে। আর একটা বিষয়টি জানিয়ে রাখি যে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেলা পর্যায়ের যে কমিটি রয়েছে সেই কমিটির সভা রয়েছে বেলা 11টার সময়। ওই মিটিংয়েই কিন্তু আসলে পরবর্তী যে করণীয় আছে এবং কি দরকার যে দিক নির্দেশনাগুলো আছে সেইগুলোই বিষয়েই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়কে নিয়ে, ঝড় নিয়ে বা যে প্রশাসনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু যে সভা যে 11টার পরেই আসলে আমরা জানতে পারবো যে প্রশাসন কোন ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে। আর সব মিলিয়ে আসলে খুলনা সহ দক্ষিণ অঞ্চলের এই মুহূর্তে যে অবস্থা, যেটা আসলে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম খুলনা আবহাওয়া অফিসের সাথে। তারা যেটা বলছেন যে আজ সারাদিন কিন্তু এই অবস্থায় থাকবে, হয়তো বা আজকের পর থেকে রাতের পর থেকে হয়তো বা অবস্থার উন্নতি হতে পারে বলে তারা মনে করছেন। আরেকটি বিষয় বলে রাখি, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে কিন্তু বরাবরই আমরা দেখেছি যে কৃষি ক্ষেত্রে আসলে বেশ ক্ষতি হয়, অর্থাৎ ফসল নষ্ট হয়। এখন এই অঞ্চলের মাঠে কিন্তু বিভিন্ন জাতের অনেক ধরনের শস্য রয়েছে। তবে আমি কথা বলেছিলাম খুলনা কৃষি বিভাগের সাথে, তারা যেটা বলছেন যে যেভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হলে কিন্তু আসলে কৃষির খুব বেশি ক্ষতি হবে না, তবে এর সাথে যদি ঝড়ো হাওয়া পায় বা বাতাসের গতিবেগ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে ফসল ক্ষতি হওয়ার শঙ্কা তারা করছেন। খুলনা থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। বিবাহ বিচ্ছেদ আর বেকারত্ব নিয়ে 11 মাস ধরেছিলেন বিপর্যস্ত। তার উপর ভাই ভাবিও করতেন অপমান অপদস্থ। পরে পরিত্রাণের পথ হিসেবে ভারতীয় টিভি চ্যানেলে ক্রাইম পেট্রোল দেখে করেন তাদের হত্যার পরিকল্পনা। শাহিনুর সাবিনাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় প্রাণ দিতে হয় তাদের শিশু সন্তানকেও। আদালতে দায় স্বীকার করে দেয়া জবানবন্দিতে এসব কথা জানিয়েছে সাতক্ষীরার 4 খুন মামলার একমাত্র আসামি রাহানুর। 15 অক্টোবর সাতক্ষীরার কলারোয়ায় হত্যা করা হয় মাছ ব্যবসায়ী শাহিনুর, তার স্ত্রী ও 2 সন্তানকে। 4 মাসের আরেক শিশুর কান্নায় দরজা খুলে সে হত্যাকাণ্ডের প্রথম প্রত্যক্ষদর্শী ছোট ভাই রাহানুর। পরে শাহিনুরের শাশুড়ি মামলা করলে গুরুত্ব বিবেচনায় তা হস্তান্তর করা হয় সিআইডিতে। পুলিশকে খবর দেয়া রাহানুরকেই জড়িত সন্দেহে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার না করায় নেওয়া হয় রিমান্ডে। এ সময় তার স্বীকারোক্তি মেলায় হত্যায় ব্যবহৃত চাপাতি ও পোশাক উদ্ধার করে হয় ফরেনসিক টেস্ট।
এতেই প্রমাণ হয় রাহানুরের সম্পৃক্ত থাকার বিষয়টি। রাহানুর আরও জানায়, স্ত্রী চলে যাওয়ার পর বেকার হয়ে পড়ে সে। তখন ভরণ পোষণ চালাতো বড় ভাই শাহিনুর। সে কারণে তাকে হতে হয়েছে অপমান, অপদস্থও। এই মানসিক নির্যাতন থেকে বাঁচতেই ক্রাইম পেট্রোল দেখে ভাই ভাবির ওপর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে সে। একদম কুল হেডেড মার্ডারার, একদম প্রিপারেশন নিয়ে, সে আগে থেকে প্রিপারেশন নিয়ে ওদেরকে ঘুম ওষুধ খাওয়ায় অচেতন করে তারপরে সেখানে করেছে এবং স্বীকার করেছে সে যে তার এই ডিপ্রেশন থেকে, মেন্টাল যে ডিপ্রেশন ছিল, ফ্রাস্ট্রেশন ছিল, সেখান থেকে হত্যার পর সুকৌশলে চাপাতি ফেলে দেয় দূরের ডোবায়। সন্দেহ এড়াতে নিজেকে করে সাফসুতরো। ওই চ্যানেলে বিভিন্নভাবে কীভাবে ক্রাইম করে, কিভাবে এগুলোকে আবার পুলিশে ডিটেক্ট করে, এই সবগুলো জিনিস টেকনিকগুলো তার জানা এবং সে এমনভাবে চেষ্টা করেছে ক্রাইমটা করার জন্য যেন কোনো এভিডেন্স না থাকে, সো পুলিশ যেন তাকে কোনোভাবেই সন্দেহ না করে। কিন্তু এ ধরনের অপরাধ থেকে বাঁচতে ক্রাইম পেট্রোলের মতো অনুষ্ঠান দেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। খারাপ জিনিস না জানা ভালো। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিন্ডিকেট করে অল্প কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপানোর কাজ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে কাজ না পেয়ে বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান খারাপ সময় পার করছে। করোনার এই সময়েও প্রায় 60,000 শ্রমিককে ছাঁটাই করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে মুদ্রণ মালিক সমিতি। আগামী শিক্ষাবর্ষের জন্য ৩৫ কোটি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বই ছাপানোর কাজের দরপত্র এরই মধ্যে শেষ হয়ে গেছে। মুদ্রণ মালিক সমিতি বলছে, এই পুরো বইয়ের কাজ পেয়েছে মাত্র 56টি প্রতিষ্ঠান, অথচ অন্যান্য বছর কাজ করে 400-র মতো প্রতিষ্ঠান। সিন্ডিকেট করে বাজার মূল্যের থেকে কমে কাগজের দাম দেখিয়ে কাজ পায় তারা। এখন কাগজের মান নিয়েও চলছে এনসিটিবির সাথে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর টানাপোড়েন। এই সময়ে, এই দুর্যোগের সময়ে এবং ওনারা যে রেটে কাজ নিছেন, এটা অস্বাভাবিক নিম্ন রেট। এই বছর করোনাকালীন সময়ে বারবার অনুরোধ করেছি যে আপনারা কাজটা ডিসেন্ট্রালাইজ করুন, একই প্রেসের সক্ষমতা কমায় নির্ধারণ করুন। একে তো করোনার সময়, তার উপরে কাজ না পেয়ে খুব খারাপ সময় পার করছে বেশিরভাগ প্রতিষ্ঠান, বিশেষ করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো, যার কারণে ছাঁটাই চলছে এসব প্রতিষ্ঠানে। আমরা যারা ছোট প্রতিষ্ঠান তারা খুবই কষ্টে আছি, বলতে গেলে যে আমরা ধ্বংসের মুখে দাঁড়, আর আমাদের শ্রমিকদের বেতন ঠিকমতো দিতে পারছি না। এনসিটিবি বলছে, নিয়ম মেনেই কাজ দেয়া হয়েছে, কাজ পাওয়া না পাওয়ার ক্ষেত্রে তাদের কিছুই করার নেই। যেহেতু আমাদের টেন্ডারটা উন্মুক্ত দর পদ্ধতি এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে হয় এবং পিপিআরের অনেকগুলো গাইডলাইন অনুসরণ করে আমাদের এই টেন্ডার কার্যক্রম সম্পন্ন করতে হয়। সেইখানে কে পেলো বা না পেলো সেইখানে আমার বিচার করার কোনো সুযোগ থাকে না। দরপত্রে কাগজের যে দাম দেয়া হয়েছে তা দিয়ে বইয়ের মান কতটুকু নিশ্চিত করা সম্ভব সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। করোনার এই পরিস্থিতিতে এনসিটিবির নজরদারির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এরই মধ্যে বিষয়টি নিয়ে বেশ কিছু অভিযোগও দিয়েছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, আজ দুর্গাপূজার মহাসপ্তমীতে ভক্তদের বাসায় বসে অঞ্জলি দেওয়ার আহ্বান। দুপুরে করোনা মুক্তি, বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। রাজধানীর সাথে প্রতিটি ইউনিয়নের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন। মাদকাসক্তি শনাক্তে চালকদের ডোপ টেস্ট করানোরও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নিরাপদ সড়ক দিবস, মুজিব বর্ষের শপথ, সড়ক হবে নিরাপদ, এই স্লোগানে চতুর্থবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। রাজধানীর বিআরটিএ ভবনের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সড়ক মহাসড়ক সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সারা দেশে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছে সরকার। রাজধানীর সাথে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে, যাতে প্রত্যেকে কাজ শেষে আবার দিনে দিনে বাড়ি ফিরতে পারেন। ৮,২২৩.৪০ কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়েছে।
1209টি সেতু, 5581টি কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে। 14টি ফ্লাইওভার ও 18টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কে অতি ঝুঁকিপূর্ণ ব্ল্যাক স্পট চিহ্নিত করে তার সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালকদের দায়ী করলেই হবে না, সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। টাকার বিনিময়ে চালকদের লাইসেন্স না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আমাদের অনেক সময় ড্রাইভার হেল্পারকে গাড়ি দিয়ে সে একটু বিশ্রাম করতে চায়, আর তারপরে অ্যাক্সিডেন্ট হয়, অথবা ড্রাইভার এত ক্লান্ত থাকে যে হয়তো ঘুমিয়ে পড়ে, তখন অ্যাক্সিডেন্ট হয়। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কি না, তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কি সেটা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সড়ক সহ বিভিন্ন উন্নয়ন কাজে কিছুটা বিঘ্ন হয়েছে, তবে শিগগিরই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে সুরক্ষিত থাকারও পরামর্শ দেন সরকার প্রধান। অনেক দেশ আবার লকডাউনে চলে গেছে, আমরা এখনও অনেকটা ভালো অবস্থানে আছি, কিন্তু আমাদের সবাইকে কিছু না করেন অন্তত যখন আপনি জনসমাগমে যান বা মানুষের সাথে মেশেন, তাদেরকে মাস্কটা পরতে হবে। আর এই মাস্কটা আমি বলবো যে ডিসপোজেবলটা না পরে ওই যে 3 পালা কাপড় দিয়ে ঘরেও তৈরি করা যায়, বা যে সেগুলি সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা, ওটা আরও বেশি স্বাস্থ্যসম্মত। একসাথে তো কয়েকটা বানায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। সকাল 8:15টায় নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা শুরু হওয়ার কথা। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। তবে করোনা মহামারীর কারণে এবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরাসরি টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভক্তদের বাসায় বসেই অঞ্জলি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এছাড়াও দুপুর 12:01 করোনা মুক্তি এবং দেশ জাতীয় বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার মহাষষ্ঠীতে দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। আগামীকাল শনিবার মহা অষ্টমী পূজা, সেদিন হবে সন্ধি পূজাও। এদিন রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার তা হচ্ছে না। রোববার মহানবমী ও সোমবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। মহাসপ্তমীর আরও খবর জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিয়েছে সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, প্রতিকূল আবহাওয়া এই মুহূর্তে কি অবস্থা সেখানে? মহাসপ্তমী উদযাপন আনুষ্ঠানিকতার এখন এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? দেখুন, দুর্গা পূজায় মানে একেবারে বলা যায় যে মানুষের ভিড় এবং ভক্ত অনুকূল যারা রয়েছেন তাদের জমাট বাঁধা একটা দৃশ্য আমরা প্রতি বছর দেখে থাকি। কিন্তু এবছর যেহেতু পুরো বিশ্বই মহামারী আক্রান্ত এবং বাংলাদেশেও এখন চলছে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে, তারপরেও মহাসপ্তমীতে আজকে সকাল থেকে কিন্তু ভক্তরা এসছেন এই ঢাকেশ্বরী মন্দিরে। আমরা যেটা জানতে পেরেছি যে 9:57 যে মহাসপ্তমীর কল্পারম্ভ পূজা, সেই পূজাটি অনুষ্ঠিত হবে। আপনাকে যদি আমি এখন দেখাই, আপনি নিশ্চয় দেখতে পাবেন যে মণ্ডপের সামনে যে চিরচরিত যে চিত্র বা দৃশ্য, সে দৃশ্য কিন্তু এবার অনুপস্থিত। চণ্ডীপাঠ চলছে এবং এই চণ্ডীপাঠ 9:57 পর্যন্ত চলবে এবং তারপরই মূলত মহাসপ্তমী পূজা শুরু হবে। মহাসপ্তমীর এই বিশেষত্বের ভিতরে কিছুটা একটু বলে রাখি, কারণ আমরা জানি যে শাস্ত্রমতে এই পুজোটা করা হয় 5টি শস্য দানা এবং 5 প্রকারের বিল্লু এবং পাশাপাশি বিভিন্ন যে গাছ রয়েছে সেই গাছের বিভিন্ন প্রতীকী নিয়ে এই পূজাটা করা হয়। এই পূজার অন্যতম কারণ কিন্তু পুরো বিশ্ব যেন এবং দেশ সহ সারা বছর যেন শস্য ভাণ্ডারে পূর্ণ থাকে, বাংলাদেশ সহ সারা পৃথিবী এই আনুকূল্য পাওয়ার জন্যই কিন্তু দেবীর কাছে আজকের এই সপ্তমী পূজা। এবং এই সপ্তমী পূজার ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে জরাজীর্ণতাকে দূর করার জন্য যে পূজার অন্যতম এবার যে অনুষঙ্গ, সে অনুষঙ্গের ভেতরে কিন্তু আমরা দেখেছি যে এই যে শস্য দানা এবং পাশাপাশি 5 প্রকারের যে বিভিন্ন গাছের ডাল এবং গাছের পাতা এখানে রাখা হয়েছে এবং দেবীকে খুশি করার জন্য যারা এখানে আরাধনা করতে আসছেন তারা দেবীর নৈবেদ্য সাজিয়েছেন। এবং এখানে এবছরে যেহেতু সরাসরি পূজা মণ্ডপে সেইভাবে ভিড় করা যাচ্ছে না, তো যার কারণে এই
মহানগর সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে এবছর ফেসবুকের মাধ্যমে অঞ্জলি প্রদান এবং পাশাপাশি দেবী দর্শন করা যাবে এবং আজকে দুপুর 12:01 বিশেষ প্রার্থনা এখানে হবে এবং সেটি মহামারী কাল থেকে উতরায় যেন সুস্থ স্বাভাবিক পৃথিবী ফিরে আসে সেটার লক্ষ্যে এবং বিকেলবেলায় আবারও অঞ্জলির প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেটি পূজা মণ্ডপে আসতে এবং পূজা মণ্ডপে ভিড় করতে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে। যদিও এবার একেবারে অতিরিক্ত আঘাতের কারণেই মারা গেছেন সিলেটের রায়হান আহমেদ। দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এর সঙ্গে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনের সামঞ্জস্য রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিকেল বোর্ডের প্রধান শামসুল ইসলাম জানান, ভোঁতা অস্ত্রের আঘাতেই রায়হানের শরীরে জখম হয়েছে। তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে ময়নাতদন্ত রিপোর্ট হস্তান্তর শেষে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এর আগে প্রথম ময়নাতদন্ত রিপোর্টে রায়হান আহমেদের শরীরে 111টি আঘাতের চিহ্ন পেয়েছিলেন চিকিৎসকেরা, যার মধ্যে 14টি আঘাত ছিল গুরুতর। ওই ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছিল রায়হানের 2টি আঙুলের নখ উপড়ে ফেলা হয়েছে। মৃত্যুর 2 থেকে 4 ঘন্টা আগে চালানো হয় এই নির্যাতন। গেল 11ই অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে গুরুতর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। যেটা প্রথম ময়নাতদন্ত রিপোর্ট আমরা প্রদান করি, সেই রিপোর্টের সাথে দ্বিতীয় রিপোর্টের ইনফরমেশনগুলো সামঞ্জস্যপূর্ণ। শরীরে অতিরিক্ত আঘাতের কারণে তার মৃত্যু ঘটে, যেটা ভূতা অস্ত্রের আঘাত ছিল। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি.কে. গৌস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে বিস্ফোরক আইনের এই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলার মূল অভিযোগপত্রে 32 জন আসামি থাকলেও অন্য মামলায় জঙ্গি মুফতি হান্নান সহ 3 আসামির ফাঁসি হওয়ার অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে হত্যা মামলাটিতে সাক্ষী হাজির না হওয়ায় মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে আগামী 18 নভেম্বর। 2005 সালে 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়া সহ আওয়ামী লীগের 5 নেতাকর্মী নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে পরদিন হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টি মামলা করেন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। পরে কারা কর্তৃপক্ষকে তিনি রিভিউ করার সিদ্ধান্ত জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যায় এই পরোয়ানা। তবে কায়সারের এখনও রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। রিভিউ খারিজ হলে সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন। 14 জানুয়ারি ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় ধর্ষণের দায়ে আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়ার ঘটনা এটাই প্রথম। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মা মেঘনায় ধরা হচ্ছে ইলিশ, চলছে বেচা কেনা। ভিজিএফ এর চাল না পাওয়ার অভিযোগ জেলেদের। বিশ্বে একদিনের সর্বোচ্চ 4,74,000 করোনা রোগী শনাক্ত, আরও 6,300 মানুষের প্রাণহানি। দেশে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও 24 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1,696 জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন করে 24 জনের মৃত্যুতে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,747 জনে। আর নতুন আক্রান্ত রোগী নিয়ে করোনা শনাক্ত হল 3,94,827 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 18 জন পুরুষ এবং 6 জন নারী। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 11.34%। একদিনে সুস্থ হয়েছেন 1,687 জন। এই নিয়ে দেশে মোট সুস্থ 3,10,532 জন। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.65% এবং মৃত্যুর হার 1.46%।
কোর্ট কাচারি, থানা, হাসপাতাল, ক্লিনিক সহ সব প্রতিষ্ঠানে সেবা গ্রহীতাদের মাস্ক পরার বাধ্যবাধকতা আসছে। সকালে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক ক্যাথোল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আসন্ন শীতে করোনার প্রকোপের শঙ্কা রোধে বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে লোক সমাগম এড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে উদ্বোধন করা হলো কার্ডিয়াক ক্যাথল্যাব জোন 2 এর। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বক্তব্যে করোনা মোকাবেলায় সরকারের সাফল্য তুলে ধরেন তিনি। আসন্ন শীতে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে লোক সমাগম কম রাখার আহ্বান জানান তিনি। জানান, থানা, হাসপাতাল সহ সব প্রতিষ্ঠানে সেবা নেয়ার ক্ষেত্রে পড়তে হবে মাস্ক। উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের সব জায়গায় ব্যানারে লেখা থাকবে যে আপনারা যদি সেবা পেতে চান মাস্ক পরে আসতে হবে। এর মাধ্যমে আমি মনে করি এটি গণসচেতনতা বৃদ্ধি পাবে। এবং করোনা ভ্যাকসিনের জন্য সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যে প্রতিষ্ঠানের টিকা আগে প্রয়োগের অনুমতি পাবে তাদের কাছ থেকেই সংগ্রহ করবে বাংলাদেশ। যে সমস্ত ভ্যাকসিনগুলো অ্যাডভান্স হয়েছে, যে সমস্ত ভ্যাকসিনগুলো আমরা মনে করি সম্ভাবনাময়, তাদের সকলের সাথে আমাদের কথাবার্তা, আলোচনা, চিঠিপত্র সব ধরনের কাজকর্ম আমরা করে যাচ্ছি। অনেক দেশের তুলনায় বাংলাদেশ করোনা মোকাবেলায় ভালো অবস্থায় আছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ইলিশ আহরণ ও বিপণন নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। পদ্মা মেঘনায় ইচ্ছে মতো ধরা হচ্ছে মা ইলিশ। মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযানের মধ্যে হাট বসিয়ে চলছে বেচাকেনা। আর জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময় ভিজিএফ এর চাল না পেয়ে বাধ্য হয়ে নদীতে নামছেন তারা। শরীয়তপুরের জাজিরার কাজিয়ারচর এলাকার পদ্মা নদীর চিত্র এটি। দেখে বোঝার উপায় নেই, মা ইলিশ শিকারে রয়েছে নিষেধাজ্ঞা। জাজিরা 0 পয়েন্ট থেকে গোসাইরহাটের নলমুড়ি পর্যন্ত পদ্মা মেঘনার অন্তত 70 কিলোমিটার এলাকায় চলছে ইলিশ শিকার। বিক্রির জন্য জেলার অন্তত 22টি পয়েন্টে বসানো হয়েছে অস্থায়ী হাট। সাইজ বড়, দামটা একটু কমের কারণে মানুষ কিনতে আসে। মুন্সিগঞ্জে পদ্মা মেঘনায় অভিযানের পরও বন্ধ হচ্ছে না ইলিশ ধরা। নদী তীরের গ্রামগুলোতে অস্থায়ী হাটে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশ। কিছু কিছু জেলে এখনো মাছ ধরছে, কিন্তু একেবারে যে প্রকাশ্যে তা নয়। তারা হয়তো গোপনে ধরতে চাচ্ছে, কিন্তু আমরা যখন যেখানে খবর পাচ্ছি আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতেছি। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত 100 কিলোমিটার মাছের অভয়াশ্রম। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই এলাকায়ও চলছে মা ইলিশ নিধন। জেলার 52,000 জেলের মধ্যে 42,000 নিবন্ধিত। 20 কেজি করে ভিজিএফের চাল পাওয়ার কথা থাকলেও অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। 3 বেলা খাবার খেতে পারে না, তাই এই কারণে ফেরত দেয় নদীতে নামে খুব রিস্ক নিয়ে। আমরা সরকারি নির্দেশ পালন করি, কিন্তু আমরা কোনো সরকারিভাবে কোনো রিলিফ পাইতেছি না। এদিকে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাত দিন কয়েক ভাগে নদীতে তৎপর ট্রান্সপোর্ট কমিটি। নজর রাখা হয়েছে নদীর ঘাটগুলোতেও। রায়পুর থেকে শুরু করে রামগতি পর্যন্ত প্রতিটা ঘাটে আমাদের পাহারা চলমান আছে এবং নৌ পুলিশ, কোস্টগার্ড এবং যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহকারে আমাদের যৌথ অভিযান দিনে রাতে সবসময় চলে। 14 অক্টোবর থেকে 4 নভেম্বর 22 দিন দেশব্যাপী ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীকে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকার দাম পুনর্নির্ধারণের পর পাইকারিতে আলুর দাম কিছুটা কমেছে, তবে তা এখনও নির্ধারিত দামের চেয়ে বেশি। আর খুচরা বাজারের দামেও নেই কোনো সীমা। এই তারতম্যের জন্য হিমাগার মালিক ও বিক্রেতারা দুষছেন পরস্পরকে। বেশি দামের এই বোঝা বইতে হচ্ছে ভোক্তাদের। রাজধানীর কারওয়ান বাজারের আলুর আড়ত, কোনো কমতি নেই সরবরাহে, বিক্রিও হচ্ছে ভালো। টাঙানো মূল্য তালিকায় খুচরা প্রতি কেজি দাম লেখা 35 টাকা, পূর্ণ নির্ধারিত দাম এটি। তবে বাস্তবে সেই দামে আলু বিক্রি করছেন না বিক্রেতারা। পাইকারিতেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়, প্রতি পাল্লা 190 থেকে 200 টাকা। দাম বাড়িয়ে পুনর্নির্ধারণের পরও কেন তা মানা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে বিক্রেতাদের অজুহাত এই আলু বেশি দামে আগে কেনা।
আর খুচরা বাজারে 1 কেজি আলু কিনতে হচ্ছে 45 টাকা বা তার চেয়ে বেশি দামে। আমার কাছে মনে হয় অন্যায্য নেওয়া হলো, আমি নিতে বাধ্য হলাম। ওটার চেয়ে এটা বেটার বলে মনে হলো, একটু এই জন্যই দাম বেশি দিয়ে নিলাম। 38 টাকা করে পড়ছে পার কেজি। 38 টাকা বললাম না যে আগের কয়টা মাল আছে লাল আলু, এই কয়টার কারণে আমি আগের কয়টা মাল কমে বেচতেছি অনেক, কিন্তু এই মালটা আমার বেশি অনেক কিনা। হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও সরকার নির্ধারিত দামে পাচ্ছেন না বলে অভিযোগ পাইকারদের। তবে এ অভিযোগ অস্বীকার করছেন হিমাগার মালিকরা। তাদের দাবি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে আলু। সরকারি নির্দেশনা মানতে সব হিমাগারে চিঠিও দেওয়া হয়েছে। বাজারে যে প্রাইসটা হওয়ার কথা যেটা নির্ধারণ করছে তার সাথে কিছু বেশি বিক্রি হচ্ছে। তো আমরা আশা করি বেশি বিক্রি হবে না। আপনার যে বাজার 35-এর মধ্যে থাকবে খুচরা বাজার, আর কোল্ড স্টোরেজে আমরাও মনিটরিং করতেছি, সেইটাও যেন না হয় সেই ব্যাপারে আমরা কোল্ড স্টোরেজ মালিকদেরকে চিঠি দিয়া তাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু মনিটরিং করেন। সরকারের পক্ষ থেকে তদারকি জোরদারের কথা বলা হলো, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত রাজধানী কোনো বাজারেই দেখা যায়নি কোনো সংস্থার প্রতিনিধিদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালিকেরা খাদ্য ভাতা দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করল পণ্যবাহী নৌযান শ্রমিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দুপক্ষের বৈঠক শেষে আসে এই সিদ্ধান্ত। এতে 3 দিনের অচলাবস্থার অবসান হয়েছে। বৈঠক শেষে যাত্রীবাহী নৌযান শ্রমিকদেরও খাদ্য ভাতার আওতায় আনার আহ্বান জানান প্রতিমন্ত্রী মনোজান সুফিয়ান। 11 দফা দাবিতে মঙ্গলবার থেকেই অনির্দিষ্টকালের ধর্মঘটে ছিলেন পণ্যবাহী নৌযান শ্রমিকেরা। সংকট কাটাতে তাই মালিক শ্রমিকদের নিয়ে বৈঠকে বসে শ্রম মন্ত্রণালয়। বৈঠক শেষে শ্রমিক নেতারা জানান, মালিক পক্ষ তাদের খাদ্য ভাতা দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তাই শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয় শ্রমিকদের। ছোট জাহাজগুলোর জন্য 1000 টাকা শ্রমিকরা প্রতি মাসে খাদ্য ভাতা হিসেবে পাবেন। 1000 টনের বেশি 15 টন পর্যন্ত 1200 টাকা। এর উপরে জাহাজগুলোর থেকে জন্য 1500 টাকা। আমরা আমাদের বিরোধী কর্মসূচি স্থগিত প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জাহাজ শিল্প বাঁচাতে শ্রমিকদের বিকল্প নেই উল্লেখ করে নৌযান মালিকেরা বলছেন, ব্যবসা ও শিল্প বাঁচাতেই তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। সবাই মিলে আমাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের সমস্ত মালিকদের নিয়ে বেঁচে থাকতে পারি এবং এই জাহাজে বর্তমানে যে পণ্য পরিবহনের সেবা দিয়ে যাচ্ছি সেই সেবার কার্যক্রম আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারি। সংকটের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় দুপক্ষকেই সাধুবাদ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তবে পণ্যবাহী নৌযানের পাশাপাশি যাত্রীবাহী জাহাজের শ্রমিকদেরও খাদ্য ভাতার আওতায় আনার আহ্বান তার। যাত্রীবাহী লঞ্চের বিষয় মাহবুবউদ্দিন ইতিমধ্যেই ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দকে বলছেন। এখানে যেরকম প্রত্যেক টনে ঠিক করে দেওয়া হয়েছে, ওইখানে একটা আলোচনার মধ্য দিয়ে বসে ওইভাবে আমরা একটা লঞ্চের ভাতাটা ঠিক করে দেবেন। পণ্যবাহী নৌযানের ধারণ ক্ষমতা অনুযায়ী অক্টোবর থেকেই প্রতি মাসে খাদ্য ভাতা পাবেন শ্রমিকেরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গয়নার গ্রাম ভাকুরতা, সেখানে স্বর্ণ নয় রূপা, তামা ও পিতলে নির্মাণ হয় বাহারি অলংকার। হাজার কারিগরের নিপুণ হাতে গড়ে ওঠে ঝলমলে নূপুর, বিছা, চুড়ি ও গলার হার। চাহিদা বেড়ে যাওয়ায় সারা দেশের বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সাভারের এই ইউনিয়নের 30টি গ্রাম প্রায় 200 বছর ধরে অলংকার তৈরি করে আসছে। বছরে প্রায় 500 কোটি টাকার বেচা কেনা হয় এখানে। নিপুণ হাত আর অভিজ্ঞতার মিশেলে ধাতুকে নানা রূপ দেন কারিগররা। বিভিন্ন ধাপ পেরিয়ে এগুলো থেকে তৈরি হয় বাহারি অলংকার। সাভারের ভাকুরতা গ্রামে ঘরে ঘরে চলে অলংকার তৈরির এই কাজ। কারিগরদের বাড়ি জুড়ে বিশাল কর্মযজ্ঞ। অলংকার তৈরির এই কাজ চলে আসছে বংশ পরম্পরায়। দিলীপ দাস এই পেশায় বংশের 4র্থ প্রজন্ম। 22 বছরের অভিজ্ঞতা তার ঝুলিতে। তৈরি করছেন মুম্বাইয়ের ডিজাইনের তাজমহল পায়েল। তবে কমলা পায়েল, সাবুদানা, পাউতোরা, মহাভারত সহ বংশ পরম্পরায় যেসব ডিজাইন শিখেছিলেন তা আর বাজারে চলছে না। এ নিয়ে তার আক্ষেপও কম নয়। অসাধু ব্যবসায়ী আছে, এরা ইন্ডিয়ার থেকে কিনে কালেকশন করে, ইন্ডিয়ার থেকে আনা বদ্ধক করে। তাহলে আমাদের বাংলাদেশের এই শিল্পটা অনেকদিন টিকে থাকবো এবং এই শিল্পের সাথে জড়িত যারা তারাও অনেক ভালো থাকবে।
ভাকুরতার মতোই মগরকান্দা, ডোমরাকান্দা, মুসুরিখোলা, বাহেরচর সহ ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় ২০,০০০ কারিগর অলংকার তৈরি করেন। রূপার পাশাপাশি তামা পিতলের অলংকারও তৈরি হয় তাদের হাতে। বিক্রি হয় ভাকুরতার বাজার, ঢাকার তাঁতিবাজার সহ সারা দেশে। এখন এসব গ্রামের অলংকার চাহিদা বাড়ছে বিদেশেও। ইউরোপ আমেরিকার প্রবাসীরাও এখান থেকে অলংকার নিয়ে যাচ্ছেন। গত লকডাউনের আগে প্রায় আমেরিকাতে আমি অনেক মাল দিয়েছি। বাংলাদেশে রূপার প্রচুর একটা সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা, যেটা কিনা এই সাধারণত বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারবে না। ব্যবসায়ীরা বলছেন স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এখন রূপা, পিতল ও তামার তৈরি অলংকারের চাহিদা বেশি। কাঁচামালের অভাব মিটলে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি সম্ভব। ইন্ডিয়ায় যেরকম মনে করেন যে ওদের প্রত্যেকটা মাল তৈরি করতেছে, প্রত্যেকটা দেশে রপ্তানি করতেছে, এই খাতের থেকে কিন্তু ইন্ডিয়ার সরকার অনেক টাকা লাভবান হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এই ব্যবসাটাকে, এই সোনা রূপার ব্যবসাটাকে এখনও স্বীকৃতি দিচ্ছে না। প্রায় ২০০ বছর ধরে ভাকুরতায় অলংকার তৈরির কাজ চলে আসছে। কারিগররা নিজেদের অলংকার শিল্পী হিসেবে ভাবতে বেশি পছন্দ করেন, চাইছেন এই শিল্পের স্বীকৃতিও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন নির্বাচনের আগে শেষবারের মতো টিভি বিতর্কে মুখোমুখি হলেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেটিক প্রতিপক্ষ জো বাইডেন। ভোটারদের দলে টানার শেষ সুযোগকে কাজে লাগাতে সচেষ্ট দুই প্রার্থী। টেনেসির ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে ট্রাম্প বাইডেনের শেষ বিতর্কটি চলে ৯০ মিনিট ধরে। ১৫ মিনিট করে ৬ পর্বে ৬টি বিষয় নিয়ে কথা বলেন দুই প্রার্থী। করোনা মোকাবেলা, মার্কিন বর্ণবাদ ইস্যু, জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা এবং ট্যাক্স আরোপ প্রসঙ্গ উঠে আসে এই বিতর্কে বাইডেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা মোকাবিলার কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। আর ট্রাম্প দাবি করেছেন তার সরকারের কোভিড মোকাবেলা পদ্ধতির কারণে প্রাণহানি অনেক কম হয়েছে। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী একে অপরের কথার বাধা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করায় এবারে যুক্ত হলো মাইক্রোফোন বন্ধ রাখার ব্যবস্থা। তবে প্রথম বিতর্কের মতো দুই প্রার্থীর মধ্যে কোনো উত্তপ্ত বাক্য বিনিময় এবার হয়নি। বিতর্কের আগে দুই প্রার্থীরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর আগে 15ই অক্টোবর ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ায় বাতিল হয় দ্বিতীয় বিতর্ক। তবে শেষ বিতর্কের আগে প্রায় ৪৭ লাখ আমেরিকান নির্বাচনে ভোট প্রদান করেছেন। বিশ্বে একদিনে সর্বোচ্চ ৪,৭৪,০০০ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৪,১৯,০০,০০০ ছাড়ালো। ২৪ ঘন্টায় ৬,৩০০ প্রাণহানি নিয়ে মোট মৃত্যু ১১,৪২,০০০-এর বেশি। সর্বোচ্চ শনাক্ত মৃত মিলেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বৃহস্পতিবার করোনায় ৮৮৫ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৭,৭০,০০০। ফ্রান্সে ২৪ ঘন্টায় ৪১,০০০ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। ভারতে একদিনে ৮৮৫ জন মারা গেছে, নতুন আক্রান্ত ৫৪,০০০ মানুষ। ফ্রান্সে দ্বিতীয় সংক্রমণের পর বৃহস্পতিবার সর্বোচ্চ ৪১,০০০ রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে মিলেছে ২১,০০০ নতুন করোনা রোগী। রাশিয়ায় শনাক্ত হয়েছে ১৬,০০০ রোগী। দাপুটে জয় দিয়ে ইউরোপা লিগ মিশন শুরু করলো টটেনহ্যাম। লাস্টকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে স্পার্স। এদিকে পিছিয়ে থেকেও ২-১ গোলের ব্যবধানে জিতেছে আর্সেনাল, আর সেল্টিককে 3-১ গোলে হারিয়েছে এসি মিলান। ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য টটেনহ্যামের। লুকাস মৌরার নিখুঁত ফিনিশিংয়ে ১৮ মিনিটে এগিয়ে যায় স্পার্স। এর ৯ মিনিট পর আত্মঘাতী গোলে হতাশা বাড়ে লাস্কের। প্রথমার্ধে আক্রমণ চালালো, ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর অব্যাহত টটেনহ্যামের দাপট। ম্যাচ শেষের ৬ মিনিট আগে স্কোর লাইন ৩-০ করেন সন হিউং মিন। এদিকে র্যাপিড ভিয়েনা আর্সেনাল ম্যাচের ৩ গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুতে পিছিয়ে পড়লেও ডেভিড লুইস ও অবামেয়াংয়ের কল্যাণে দুর্দান্ত প্রত্যাবর্তন করে গানাররা। আইপিএলে আজ রাতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়। পাঞ্জাবের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ হেরে জয়ের ধারা ভেঙেছে মুম্বাই। টেবিলের শীর্ষে ফেরার লড়াইয়ে চেন্নাইয়ের বিপক্ষে জয় চায় রোহিত শর্মার দল। ওপেনিংয়ে দুর্দান্ত ছন্দে আছেন কুইন্টন ডিকক। ব্যাটিংয়ে মিডল অর্ডারে ভরসা ঈশান কিষান, সূর্যকুমার যাদব। আর পাওয়ার হিটিংয়ে দ্রুত রান তোলায় সক্ষম হার্দিক পান্ডিয়া, কারণ পোলার্ড। মুম্বাইয়ের পেস অ্যাটাক সামলাচ্ছেন বুমরাহ, বোল্ট, কুল্টার, নাইল। বিপরীতে ছন্দের অভাবে টেবিলের তলানিতে চেন্নাই। মুম্বাইয়ের বিপক্ষে হারলেই প্লে অফের স্বপ্নভঙ্গ হবে ধোনির দলের। মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছিল চেন্নাই। করোনার কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ পড়েছে শঙ্কার মুখে। যদিও চক্র পূরণ করতে আগামী বছর জুনেই ফাইনাল আয়োজন করতে চায় আইসিসি। এজন্য স্থগিত সিরিজগুলো নিয়ে বিকল্প ভাবনা রয়েছে পয়েন্ট ভাগাভাগির পরিকল্পনাও।
করোনার প্রভাবে স্থগিত হয়েছে 12টি টেস্ট, সর্বোচ্চ বাংলাদেশের 8টি টেস্ট আছে এই তালিকায়। সামনের ব্যস্ত সূচিতে সিরিজগুলোর জন্য ফাঁকা সময় বের করার নিশ্চয়তা নেই। এ কারণে পয়েন্ট ভাগাভাগির পাশাপাশি আরও একটি পরিকল্পনার কথা এসেছে, যেখানে মার্চের মধ্যে খেলা সিরিজগুলো বিবেচনায় গড় পয়েন্ট হিসেব করার কথা ভাবা হচ্ছে। এখন পর্যন্ত সর্বোচ্চ 15 টেস্ট খেলেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া 10টি আর ভারত খেলেছে 9 ম্যাচ। 360 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত, 2-এ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড রয়েছে 3 নম্বরে। স্থগিত সিরিজের ভাগ্য আর টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে অগ্রগতির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী মাসে আইসিসি কমিটির সভায়। প্রেসিডেন্টস কাপে এখন পর্যন্ত অক্ষত সুরক্ষা বলয়, তবে মাঠের খেলায় চোট দিয়েছে হানা। সবশেষ ম্যাচে কাঁধে চোট পাওয়া মুশফিক আশঙ্কামুক্ত ধরা পড়েনি চির। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফাইনালে পাওয়ার সম্ভাবনা বেশি। ম্যাচ 2 দিন পেছানোয় ফিট হতে মিলেছে বাড়তি সময়। এদিকে মাশরাফির চোট সম্পর্কে জানতে স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করার কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। মাঠে লড়াই ক্রিকেটারদের, বাইরে অন্যরকম চ্যালেঞ্জ আয়োজকদের। প্রথমবারের মতো বায়ো বাবলে টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জে এ পর্যন্ত সফল বোর্ড। শেষ পর্যন্ত যদি অক্ষত থাকে সুরক্ষা বলয়, তবে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে ক্রিকেট বিশ্বে। পূরণ হবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রথম শর্ত। সুরক্ষা বলয় আপাতত অক্ষত, তবে ভেতরে হানা দিয়েছে চোট সমস্যা। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক চোটে পড়েছেন ফাইনাল নিশ্চিতের ম্যাচে। শান্তদের জন্য ভালো খবর, প্রাথমিক পর্যবেক্ষণে গুরুতর কিছু পাওয়া যায়নি। মুশফিকের অবস্থা অনেক বেটার, ও সুইমিং পুলে সুইম করছে এখন পর্যন্ত। ফিজিও যেটা আমাদেরকে রিপোর্ট দিয়েছে, ওর দেখানো যে কাজগুলি সবই করছে। একটা আঘাত পেয়েছে মাত্র গতকাল, 1-2 দিন তোকে সময় দিতে হবে আসলে রিকভার। তো ফিজিও এখনো মনে করছে না যে এমন খারাপ কিছু যার জন্য কোনো স্ক্যান করতে হবে। প্রেসিডেন্ট কাপে না খেললেও মাঠে ফেরার প্রক্রিয়ার মধ্যে ছিলেন মাশরাফি। সিটি ক্লাব মাঠে অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন সাবেক ওডিআই অধিনায়ক। হ্যামস্ট্রিং ইনজুরিতে অনিশ্চিত কর্পোরেট লিগে খেলা। 4 দিন আগে হ্যামস্ট্রিং আঘাত পেয়েছিল রানিং করতে গিয়ে। তো আমরা ওই গত 3-4 দিন ওর ফার্স্ট এইড যেটা সেটা করেছে, আমাদের ফিজিও গিয়ে ওকে দেখেও এসছে। তো এখন যদি একটা স্ক্যান করে দেয় তাহলে আমরা বলতে পারবো যে কিরকম সময় লাগতে পারে। প্রেসিডেন্ট কাপকে মুক্ত রাখা গেলেও করোনার প্রকোপ থেকে বাঁচানো যায়নি অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের। বিকেএসপির আবাসিক ক্যাম্পে আক্রান্ত হয়েছেন 3 ক্রিকেটার, উপসর্গ দেখা দিয়েছে একাধিক সদস্যের। সবাইকে আপাতত রাখা হয়েছে আইসোলেশনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।